চা খাবো আমরা কপিটা ভালো হয়েছে একটু বেশি ঠিক আছে একজন ফ্রেশ এসছে ওকে কপি করার তুমি এই যেমন বর্ষাকালটা করছো না ইলিশের জন্য বর্ষাকালটা হচ্ছে তো গরমকালটা আমের জন্য
বাসটা সেই যাবে ওই ঘুঘুটাকে চলো ওই ঘুঘুটা বসে গেছিল বাসে বাসটা সেই দাঁড়িয়ে তো এই বিল্ডিংটা ওই সিলিংটা কি সুন্দর বানিয়েছে ভালো চিনিতে ক্যারামেল চা চিনি বাসা করেছে ক্যারামেল করে তাকে দুধটা ঢেলে এই যে এদিকে তারপরে তারপরে চা এলাচ মশলা দিতে লাগে ওটা বানিয়ে রাখা হয় সেটা দিয়ে ওই ল্যাচটা দেখা যায় ঠান্ডা যায় তো আমরা তো চিনি খাই না বাতাসা নাই ওর টেস্ট আলাদা হয় খুব ভালো লাগে বাতাসাটাকেই ওই ক্যারামেল হ্যাঁ বাতাসাটাকেই ক্যারামেল করে তার মধ্যে চা পাতা দেবে খুব ভালো মানে আমরা তো ক্যারামেল করি দই করার সময় আমরা জল দিয়ে আমি তো ঠিক করেছি একজন একটা মহিলাদের একটা পুজো দেবো এটা কোনো ব্যাপার না আমাদের যা সংখ্যা আছে তাদের তাও আমি একটাই দিচ্ছি আমাদের কাছে না আমাদের দিয়ে হাঁপিয়ে যাবে গো ফটোটা হাতে ব্যথা করে যাবে বসে বসে হাত ম্যাজিক করে অন্য জায়গায় এসেছি সেখানে হাতের সিঙ্গুরে এসেছি ব্যথা করে যাবে আমরা ঘুরি না সিঙ্গুর সিঙ্গুর শিমু 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 টাটা ছেড়ে তাড়িয়েছি আমরা তাড়িয়েছি আমি আছি দাদু ভাই আছে আরো অনেক দাদু ভাই অনেক আছে ক্লান্তি লাগে খাবার রিঙ্কি নে হ্যাঁ
ভেজ দাঁড়িয়েছে Starter. হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি নুন তার সঙ্গে কাঁচা লঙ্কা তোমার এই কাজ কখন আজকে পরীক্ষা আছে এই প্রজেক্টটা প্রিন্সিপালকে জমা করতে হবে ও তারপর তোমার সিরিয়াস কাজ এটা পরীক্ষায় পাস করলে তবে আমার চাকরি হবে এইটাই নুন দিচ্ছি কাঁচা লঙ্কা আগে মালিককে দিয়ে তাই তো বাস বাস রাজ আসছে সুযোগ আপনাকে বলবো গোপাল দা একটা ভালো ইয়ে আছে আমাদের আলম বাজারে 180তম সভার আমরা পথের খোঁজের সকল সভ্যবৃন্দ এবং আমাদের অতিথিরা যারা এসছেন আজকে এই 8ই সেপ্টেম্বর 2024 হুগলির সিঙ্গুরের ঘরানা রিসর্টে আউটডোর মিটিংয়ে আমরা বসেছি। সংখ্যায় আমরা খুব বেশি নয় আজকে, অনেকে আমাদের এই মুহূর্তে কেউ অসুস্থ, কেউ আসতে পারেননি, এরকম রয়েছেন। তো যাই হোক, আমাদের সভ্য সংখ্যা কম হলেও আমরা আমাদের যে লক্ষ্য, আমাদের যে প্রতিবারের মতন যে আমরা ইলিশ উৎসবটা এবারেও করতে পেরেছি, তার কারণ এবারে খানিকটা দুর্ঘটনাই বলবো, যেরকমভাবে ঘটে গেছে গত 2রা অগাস্ট যিনি আমাদের কর্ণধার তিনি চলে গেছেন, আমার মা। তো যাই হোক, তিনি ইলিশ উৎসবে আসতেন, সব কিছুই করতেন, কিন্তু কোনোটাই কিন্তু হয়তো তিনি ইলিশ উৎসবের যে ইলিশ জিনিসটা তিনি হয়তো খেতেন না, কিন্তু অনুপ্রেরণা কিন্তু কম ছিল না। সবাইকে জিজ্ঞেস করা, সবার খোঁজ নেওয়া, সকলের সঙ্গে
বিভিন্ন আলাপ আলোচনা, তাদের খবর, তাদের দুঃখ কষ্ট সব কিছুই যা তারা শেয়ার করতেন আর কি, সেইগুলোর ওপরেই তাদের সঙ্গে কথাবার্তা। আর অবশ্যই শান্তিনিকেতন তো থাকতই, কারণ শান্তিনিকেতনই ওর থিম, সব কিছুর সঙ্গে উনি রিলেট করতে পারতেন সেই শান্তিনিকেতনের সঙ্গে। আজকেও আমাদের এই উৎসবগুলোতে সবকটাতেই ওই শান্তিনিকেতনের ব্যাপার এসে যায় কিছু না কিছুভাবে, আমাদের বইয়েতে তো থাকেই। গত বছরও মনে পড়ছে আমার ঠিক এরকমই, আমরা সিঙ্গুরে এসেছিলাম, আর একটু এগিয়ে এই 2024 জানুয়ারি মাসে আরেকটু এগিয়ে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার এগিয়ে নবান্নে, অর্থাৎ নবান্ন রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলসে, সেখানেও একটা বিলাসবহুল রিসর্ট হয়েছে। সেখানে লনেও আমরা বসেছিলাম এবং সুন্দরভাবে, আমি সেদিনও ভিডিওটা দেখছিলাম, কি সুন্দরভাবে সব আমাদের ব্যানারের আন্ডারে, ওকেও উনি বসে আছেন হুইল চেয়ারে ঠিকই, কিন্তু ওকে মিটিং করে সবাই দাঁড়িয়ে আমরা ছবি তুললাম শেষে, এবং সারা দিন ওই লনে কাটালাম। সারা জায়গাটা যেমন অন্যান্যরা পায়ে হেঁটে পরিক্রমা করলেন বিশাল এরিয়া, উনিও কিন্তু হুইল চেয়ারে করে আমরা ওকে পুরোটাই প্রদক্ষিণ করিয়ে দিয়েছি। এবং সেখানে শুধু আমরা ছিলাম না, আরও অনেকগুলো পার্টি ছিল, আরও 2-3টে লনে ছড়িয়ে ছিটিয়ে, কিন্তু তাতে কোনো অসুবিধা এমনি হচ্ছিল না। খুব মানে বড় জায়গা সেটা। তা আজকেও আমরা যেখানে এসেছি, সবুজে ঘেরা, অত্যন্ত সুন্দর, হাইওয়ের ধারে, কোনো অসুবিধেও নেই। এখানে খাওয়া দাওয়া খুবই আমার মতে ভালোই হয়েছে। অনেক ইলিশ উৎসবের থেকে এই ইলিশ উৎসবটা সেই খাওয়া দাওয়ার দিক থেকে অন্তত আমি বলতেই হবে, এবং এটা আমাদের মানে দূরত্ব হিসেবেও অনেক কম, সেই জন্য আমাদের কাছে এটা ভালো। এবং এদের আচার ব্যবহার এমনি সব কিছুই মোটামুটি ঠিকই আছে। এবারে এই ইলিশ উৎসবের পরে চলে আসছে আমাদের প্রধান উৎসবে, অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আর বোধহয় 30 দিন মতন বাকি আছে। তো সেখানে তো আসল উৎসবের রূপ তো নেবেই। তার আগে অনেক রকম ঝড়ঝাপটা রয়েছে, সেগুলো চলতে থাকবে। ইতিমধ্যে আমাদের দেশের আশপাশেও কিছুটা শুনছি যা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে, জানি না কি হতে চলেছে। তো যাই হোক, যেটাই হোক আমাদের তো মেনে নিতে হবে, সেই মতন আমাদের প্রস্তুতি রাখতে হবে। আর ওই উৎসব এবার থেকে 31শে ডিসেম্বর অবধি প্রচুর পরপর চলতে থাকবে। দুর্গাপুজো দিয়ে যেমন শুরু হবে, সব রকম উৎসব পরপর চলতে থাকবে আমাদের। সেই উৎসবে আমরা সকলেই সামিল হই, সব রকম উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে। এবং শেষ হবে খ্রিস্টীয় উৎসব দিয়ে, অর্থাৎ 25শে ডিসেম্বর খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব, এবং সেটা দিয়ে তারপরেই আসবে 1 জানুয়ারি। তাই নিয়ে একটা মাতামাতি, কারণ বাঙালিরা বেশিরভাগ একটু নিজেদেরকে ইংরেজ মনে করে সেদিনে। তো যাই হোক, আর আমাদের উৎসব সংখ্যাও ওই সময় এবার বেরোবে। আগেরটা ছিল প্রাক পূজা, সেটা চলে গেছে। যারা হয়তো পাননি, আমি আজকে আপনাদের হাতে দিয়ে দেবো, আমাদের এখানকার যারা হয়েছে। আর
এরপরে আসছে উৎসব সংখ্যা, অবশ্যই তাতে সব রকম উৎসবের গন্ধ থাকবে এবং আমাদের লেখক লেখিকারাও খুব সুন্দর সুন্দর প্রচুর ভ্যারিয়েশনের লেখাগুলো করেছেন, বিভিন্ন রকমের ইনফরমেটিভ আর্টিকেলস, কবিতা, চিঠিপত্র, সব রকমের আদান প্রদান, সব কিছুই ট্যুরিজম ভিত্তিক এবং এই উৎসব সংখ্যাতে নিজেদের লেখা প্রকাশ করার জন্যে এবং পরবর্তীকালে এই উৎসব সংখ্যা কত তাড়াতাড়ি বেরোচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটর থেকে, আমাদের লেখক লেখিকা থেকে, আমাদের গ্রাহক থেকে, সকলের কাছেই এখন থেকেই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করছেন কবে আসছে, উৎসব সংখ্যা কবে বেরোচ্ছে, আমরা উৎসব সংখ্যায় আমাদের লেখা দেব কি না, সেই লেখা দিলে আবার আমাদের সেটা প্রকাশ হবে কি না। তো যাই হোক, সকলকে তো আমাদের ওইভাবে আমরা চান্স দেওয়ার চেষ্টা করলেও একটা তো লিমিট থাকে সব কিছুরই। তো যাই হোক, আমরা চেষ্টা করছি যতটা যাকে সেইভাবে আমরা দিতে পারি জায়গা, এবং লেখার বিচারটাও করতে হয় তার সঙ্গে। সেজন্য আমাদের এডিটোরিয়াল বোর্ডও রয়েছে এবং এই সবের মধ্যে দিয়েই সারা বছরের অনেকে হয়তো ভেবেছিলেন বা আমরা নিজেরাও ভেবেছিলাম যে এই সময় যে সময়টা হঠাৎ আমরা এসে পড়েছি, আমরা ভাবিও নি যেরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে এত তাড়াতাড়ি। তার মধ্যে আমরা এইসব ইলিশ উৎসব বা এগুলো আমরা করতে পারবো কিনা। বলতে গেলে এই দুর্ঘটনা না ঘটলে হয়তো আরও আগেই আমরা আমাদের জায়গা বাছাই বা অন্যান্য যা যা আমরা করে অনেক আগেই জিনিসগুলোকে রেডি করি, সেগুলো করে ফেলতে পারতাম। কিন্তু এই মুহূর্তে তো আমরা এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তো যাই হোক, আমরা যত তাড়াতাড়ি ছন্দে ফিরতে পারবো নিজেরা, তত আমাদের নিজেদের পক্ষেও ভালো, আমার নিজের পক্ষেও ভালো, সব কিছুই ভালো। কারণ একটা জিনিসকে আঁকড়ে পড়ে থাকা তো যায় না। সে হতে পারে সেটা নিজের পার্সোনাল দুঃখ কষ্ট, সেটা থাকবে, অনেক দিন অবধি থাকবে, কিন্তু সেটা ইম্পার্সোনাল ইয়েতে ব্যবহার করা যায় না, বা তার জন্য কোনো কিছু আটকে থাকে না। অনেক বড় বড় নেতা নেত্রীও গেছেন, অনেক কিছু আমরা ভেবেছি বোধহয় দেশ আটকে যাবে। যখন ইন্দিরা গান্ধী মারা গেলেন আর বোধহয় দেশ চলবেই না, অত বড়ই তিনি জাইগ্যান্টিক ফিগার ছিলেন, কিন্তু দেশ চলেছে। হয়তো ভালো চলেনি, হয়তো সেই ওর মতন চলেনি, কিন্তু চলেছে। তো সেই জায়গাটা সকলেরই একটা জায়গা থাকে, সেই জায়গাটা কেউই পূরণ করতে পারে না। কিন্তু আমরা যদি সচেষ্ট হই, তার পথে যদি আমরা হাঁটতে শিখে তার মতন চেষ্টা করি, অনেকটাই সফল হতে পারি। আর দুঃখ কষ্ট নিয়ে তো মানুষ বসে থাকতে পারে না, তাহলে তার কাজ হবে না, তাকে আটকে পড়ে থাকতে হবে। সে আস্তে আস্তে নিজেও একটা জড়ভরত হয়ে যাবে। কাজেই সেই শিক্ষা বা সেই নিশ্চয়ই আমার মা দেননি, কাজে আমরা সেরকমভাবে চলতেও পারবো না। কিছু শাস্ত্রের বিধান, কিছু মানতেই হয়। তো সেগুলো আমরা যা যা করবার সেসব করেছি এখনো পর্যন্ত। আরও কিছু রয়ে গেছে সারা বছরের, ওই চেষ্টা করব যেরকমভাবে একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার, তাতে আমারও নিজের সুবিধে হবে। তো এইরকমভাবেই আমাদের চলতে হবে। তবে সবসময় আমরা ভগবানের ওপরেই বিশ্বাস রেখেছি, তিনি যেরমভাবে নিয়ে যাবেন, আমাদের যেরমভাবে করাবেন, করতে হবে। কাজেই আমরাই সবটা ভাববো আর সেটাই হবে এরকমও নয়। কাজেই আশা রাখবো আমরা, নিশ্চয়ই আমরা এগিয়ে চলার চেষ্টা করব, এরপরে যা হওয়ার হবে। আজকে আমি আর খুব
বিশদ ইয়েতে যাচ্ছি না। আপনার সারাটা দিন বিভিন্ন, আজকে অবশ্য আমাদের গানের জায়গাটা একটু থাকলো না, তার কারণ অচিন্ত্যবাবু আসতে পারেননি। অচিন্ত্যবাবু হয়তো কোনো কমেন্টও করেননি এই মুহূর্তে। তবে মনে হয় আমি যখন সকলকে আবার এই ইলিশ উৎসবের পরে একটা বার্তা দেব গিয়ে হোয়াটসঅ্যাপে, তখন অচিন্ত্যবাবু হয়তো রিয়্যাক্ট করবেন বলে মনে হয়। কারণ উনি আমাদের একটা খুব মানে প্রথম থেকে আছেন এবং খুব উৎসাহী মানুষ। হয়তো সবসময় সব সঠিক বলতে পারেন না বা করতে পারেন না, কিন্তু উৎসাহটা কিন্তু কম কোনো ব্যাপারে নেই। গানে, গল্পে, আড্ডায় বিভিন্ন রকম, কোথায় গণনা, কোথায় কি রিসর্টের গুণাগুণ, তাও খুঁজে খুঁজে বার করেন। তো যাই হোক, সেগুলো এই মুহূর্তে হচ্ছে না। আমাকে বলেইছিলেন 6 মাসের আগে, আমাকে ডাক্তার রেস্ট নিতে বলেছে, বেশি এসব কিছু করার বাইরে আছি আমি। তো ঠিকই আছে, উনি একটু রেস্ট নিন। সত্যি একটা হার্টের প্রবলেম হয়েছে। পুরুলিয়ায় উনি বেশি একটু উন্মাদনা, উদ্দীপনা করেছিলেন, হয়তো তার এফেক্টেই হয়েছে, কি তার আগে কিছু ছিল আমি জানি না। তো যাই হোক, উনি এই মুহূর্তে এখনো ফিট হননি আর কি। তো ওর কথা আমাদের মনে পড়ছে, যেমন মার কথারও মনে পড়ছে, তেমনি অচিন্ত্যবাবু আসেননি সেই কথাটাও মনে পড়ছে। তো এইসব নিয়েই আমাদের চলতে হবে। আর এবার আপনারা নিজেদের প্রতিক্রিয়াগুলো একটু দিয়ে দেবেন ছোট ছোট করে, যে কার কীরকম লাগলো বা আগামী দিনে আমরা কীরকমভাবে চলবো আপনারা বলতে পারেন। স্যার বলুন। বসুন বলি নাকি? হ্যাঁ, এর আগে আমরা একটু মাসিমার উদ্দেশ্যে একটু নিয়মিত পালন করি। এটা বলে নিচ্ছি, সেটা দিয়ে শুরু করবো আর কি। যে মাথায় আছে এটা দেখবো, শুরু করবো না, আমরাই করবো। যে পথের খোঁজের সভাপতিবৃন্দ, তাদেরকে সবাইকে শ্রদ্ধা। তার সঙ্গে আমাদের বিশেষ অতিথি মৃগপ্রিয়া, আমাদের বোধহয় জুনিয়র মেম্বার, অনেক আগের মিটিংয়ে করেছি। তো আজকে তার উপস্থিতি আমাদের আর একটা অনুপ্রেরণা দিয়েছে ঠিকই। তবে এটা এই যে আমাদের যে শিডিউল প্রোগ্রাম, এটাতে অনেক বাধা অতিক্রম করে আমাদের হলো। দুজনের অনুপস্থিতিতে সত্যিই আমরা খুব মিস করছি বা ফিল করছি। 1 নম্বর যে আমাদের সব সময় সব প্রোগ্রামে থাকেন, সেটা হচ্ছে আমাদের অচিন্ত্যবাবু, আমাদের ইন্সপিরেশান। ওনাকে নিয়েই আমরা থাকি বেশ এইগুলোতে, বিভিন্ন রকম মজা, এবং তার সঙ্গে থাকি তার যে প্রক্রিয়া। তো শারীরিক অসুস্থতার কারণে তিনি অফ হয়ে গেছেন। ভবিষ্যতে আমি আশা করি তিনি আসবেন। কিন্তু আমাদের মূল যে আকর্ষণ বা আমাদের চালিকা শক্তি ছিল, তার অনুপস্থিতিতে কিন্তু আমার বোধ হয় এত কিছু সব কিছু করছি, কিন্তু করার মাঝখানে যদি আমরা একটা খুব একটা শূন্যতা ফিল করে আমাদের মনে মনে, এটা হচ্ছে মাসিমা। আসলে অন্য যে কোনো ট্রাভেল ক্লাব কিংবা অন্য কোনো সংস্থার যেরকম স্ট্রাকচার, তার থেকে আমাদেরটা একটু আলাদা ধরনের। এখানে সংস্কৃতি রয়েছে, আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, একটা নান্দনিকতা আছে, যে কারণে আমরা কিন্তু এটাতে, ওটাই বিশেষ কারণ, কী খাওয়া হলো, কোথায় প্লেস হলো, সেটাকেও এটা বেশি গুরুত্ব পায়। এবং সেইটার মূল বিন্দুতে ছিলেন হচ্ছে আমাদের মাসিমা। তো এই মাসিমার চলে যাওয়া, আমরা একটু বলি আপনাদের যে বোধহয় লাস্ট আমাদের যে প্রোগ্রামটা হলো পুরুলিয়াতে, বেদন পদরে, হঠাৎ করেই হলো, আমার নিবাবু করলেন। একমাত্র আমাদের দুটো ফ্যামিলি ছিলাম, আমি এবং আমরা, এবং তার সঙ্গে অচিন্ত্যবাবু। লাস্ট মুহূর্তে অচিন্ত্যবাবু স্ত্রীও যেতে পারলেন না, মাসিমা কিন্তু ছিলেন। তো মাসিমা ছিলেন মানে প্রায় অ্যাক্টিভই ছিলেন, সব কিছুতে ছিলেন, সব করেছেন, ঠিকই ছিলেন। বলছি যে কপিটা পাঠিয়ে দেন না। তখনও বোঝা যায়নি যে মাসিমা এত শীঘ্রই মানে পার্মানেন্ট ডিসিডেন্স হবে। তো আমি যখন খবরটা পেলাম যে আমাদের সুবিধার মাধ্যমে যে মাসিমাকে হসপিটালাইজ করা হয়েছে, তো ঠিক তার পরের দিন আমি খোঁজ নিলাম ইন্দ্রবাবুর কাছে, তার ইন্দ্রবাবু বলছেন না, তিনি আর নেই। তো এটা কিন্তু একটা অদ্ভুত আকস্মিকতা
এইভাবে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। অন্তত আমরা যারা যার সঙ্গে আমরা জড়িয়েছিলাম সব মিটিংগুলোতে আসতাম, বিশেষ করে মাসিমাকে একবার দেখবার জন্য ওনার একটু কথা সবার খোঁজ নিতেন। যে কোনো মিটিংয়ে আপনি না গেলেও আপনার খোঁজ নেবেন, আমার স্ত্রী খোঁজ নিতেন, সবার ওই বসে বসে উনি মুভমেন্ট রেস্ট্রিক্টেড হলেও নিতেন। তো সেই মাসিমা আজকে নেই, তো এটা একটা কোথায় যেন শূন্যতা। এর যদি এই যে আজকের যে প্রোগ্রামটা হলো, যদি তার কোনো রকম আমরা নেগেটিভ থাকে বা তার কিন্তু আমরা বা যদি আমাদের কোনো অনুভূতির অভাব থাকে, সেটা হচ্ছে বা অনুভূতি যদি আমরা প্রবণ হয়ে থাকি, তাহলে কিন্তু মাসিমার অনুপস্থিতি মাসিমার তাকে এখানে না পাওয়া, কিন্তু সব তো মেনে নিতেই হয়। এই পৃথিবী চলছে, যেটা আমাদের ইন্দ্রবাবু বললেন, তো সেইভাবেই চলবে। যে একটা পরিস্থিতি এখন ক্রিয়েট হয়েছে, তার মধ্যে প্রশ্ন এসেছিল এটাও হবে কিনা, কিন্তু এই পরিস্থিতিটা অন্য ধরনের। মাসিমা চলে যাওয়া বা আমার মধ্যে রাখার অভিপ্রায় ওনার সাজেশন দিয়েছিলেন, সকলে আমরা তার বিধি আত্মার প্রতি শ্রদ্ধা কামনার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করি। আপনার সবাই থেকে দাঁড়ান, আর একটু মানসিকভাবে কাটিয়ে উঠবেন আশা করছি। যে মানসিক পরিস্থিতি আছে, বিশেষ করে ব্যক্তিগত যে শূন্যতার মধ্যে ছিলেন, পরবর্তী প্রোগ্রাম যেটা হয় আমাদের পিকনিক, সেটা তো হবেই, এবং এইভাবে সবাইকে একসঙ্গে তো পাওয়া যায় না। তাই জন্য বলছি যে পুজোর সময় কিছু প্রোগ্রাম এবং আমাদের ছোটোখাটো যে প্রোগ্রামগুলো হয়, শর্ট ট্যুর বা মুখ সেই রকম যদি কিছু ভেবে থাকেন, বা এখন যদি ভেবে না থাকেন, তাহলে পরে উনি জানাবেন হোয়াটসঅ্যাপে। এইটুকু তার কাছে আমরা অনুরোধ রাখবো, যাতে এটা আমাদের আবার সেই পুরনো প্রথা অনুযায়ী আমাদের চলতে থাকে, আরও সচল হয়। তো এই আবেদন সকলের কাছে রাখছি, আপনারা এখানে সক্রিয়ভাবে সহযোগিতা এবং যোগদান করবেন সব প্রোগ্রামগুলোতে। তো নীলবাবু আবার নতুন করে না, যেভাবে চলছে তাকে আবার সে আগের মতো তিনি আবার মানসিকতা নিয়ে এগিয়ে যান। তাকে আমরা আন্তরিক সমবেদনা এবং তার সহযোগিতার জন্য আমরা প্রস্তুত থাকি। তখন যার কাছে আমরা আশ্রয় নেই, সেই চিরপ্রণম্য মানুষটির কথা বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। তিনি বলেছিলেন, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলার মধ্যে আছি সেই আমি। আসলে থাকা এবং না থাকার মধ্যে যে দার্শনিকতা, যে কবি ছবি কবিতার মতো কবিতা লিখেছেন বলাকা কাব্যগ্রন্থের 7 নম্বর কবিতা, যেখানে শুরু করছেন, তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা, ওই যে সুদূর নিহারিকা করে আছে ভিড়, তুমি কি তাদেরই মতো নও। সেই কবি আবার সেই কবিতার শেষ প্রান্তে এসে বলছেন, নও ছবি নও ছবি নও ছবি, কবির অন্তরে তুমি কবি, শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। আসলে যিনি বলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, তিনি আবার বলেন, বেদল দোল আজিয়ে সাগরে তুফানে তোল, বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল। এই দুই পারস্পরিক বিপরীত দর্শনের মধ্যেই আমাদের জীবন। নইলে 2রা আগস্ট মাসিমার চলে যাবার পর আজকের 8ই সেপ্টেম্বর আমরা ইলিশ উৎসবে এসেছি। এটা উৎসব বা প্রথা বা রীতি বা নীতি নয়, আসলে মানুষের চলাটা এটাই জীবন। বিখ্যাত ফরাসি দার্শনিক বাকশা বলেছিলেন, চলাটাই জীবন আর থেমে থাকাটাই মৃত্যু। রবীন্দ্রনাথ এটাই বিশ্বাস করতেন। রবীন্দ্রনাথ জীবনে, ব্যক্তিগত জীবনে যত শোক পেয়েছেন, সেই সমস্ত শোকগুলোকে তিনি উত্তরণ করেছেন তার নিজস্ব ভূমিকায়, তার নিজস্ব পদ্ধতিতে। তার মধ্য দিয়ে তিনি জীবনের ছন্দকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছেন। মৃত্যু কখনো সামগ্রিক জ্যোতিচিহ্ন নয়, মৃত্যু হচ্ছে জীবনের চলমানতার একটি পূর্ণাঙ্গ প্রসেস। এই দর্শনে রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন। তাই একের পর এক স্বজন বিয়োগেও তিনি তার সৃষ্টির ভাণ্ডার উজাড় করে দিয়েছেন, উপুড় করে দিয়েছেন। এমনকি তিনি যখন শেষ শয্যায়, যখন তাকে সাহায্য করছেন রানী মহলানবিশ এবং রানী চন্দ্র, তখন একজন তাকে জিজ্ঞেস করেছিলেন, আপনার দুধারে তো 2 রানী আছে,
রবীন্দ্রনাথ স্মিত হেসে 80 বছর বয়স তখন তার, তিনি বলেছিলেন শুধু রানী নেই, এই দুজন আমার জীবন হয়রানিও করে দিচ্ছে। এমনভাবে তারা আমার দেখাশুনো করছে যে আমি খুব ব্যস্ত হয়ে পড়ছি ওরা আমাকে নিয়ে। তাই মারা যাওয়ার ঠিক 19 কি 20 দিন আগে তিনি তার শেষ কবিতাটি লিখতে পারেননি। তিনি মুখে বলেছিলেন তোমার সৃষ্টির জাল আকীর্ণ করি, এবং সে কবিতাটি লিখেছিলেন রানীচন্দ্র, উনি ডিকটেশন দিয়েছিলেন। আসলে আমি এত কথা বলছি কেন? এত কথা বলছি এটা কি করে সম্ভব হয়? যখনই দেখতে পাই কোথাও মৃত্যুর করাল ছায়া, আবার তারপরেই দেখতে পাই জীবনের উন্মুক্ত উৎসব আয়োজন। কাজী নজরুল ইসলামের প্রিয়তম সন্তান বুলবুল যেদিন চলে গেলেন, তিনি একটি গান লিখেছিলেন, শূন্য এ বুকে পাখি মোর ফিরে আয় ফিরে আয়। সেই নজরুল যেদিন উৎসবের শরৎকাল এগিয়ে আসছে, তিনি তখন একটা জানলা দিয়ে দেখলেন এক জায়গায় থোকা থোকা হাসনুয়ানা ফুল ফুটেছে। সেই দিন কিন্তু বুলবুল চলে গেছেন। সেই বিশেষ দিনে বুলবুল চলে যাওয়ার শোকের কাছে যখন এই ফুটে ওঠা হাসনুয়ানা ফুলের সুবাস তাকে মুগ্ধ করলো, তখন তার মনে হলো এটাই তো জীবন, এটাই তো চলমানতা, এটাই তো এগিয়ে যাওয়া। তাই আজকে এই প্রথম মাসিমা বিহনে আমরা এই ইলিশ উৎসবে সমবেত হয়েছি। আমরা নীরব হয়ে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু একই সঙ্গে আমরা মনে করছি তিনি আছেন, খুব ভয়ঙ্করভাবে আমাদের মধ্যে আছেন, নইলে আমরা এই চলমানতা পেলাম কোত্থেকে? আমি মাসিমাকে বলতাম, দেখুন বয়স যখন হয়ে যায় মানুষের দুটো জিনিসের খুব অভাব ঘটে। একটা হচ্ছে পায়ে হাত দিয়ে প্রণাম করা, আর একটা হচ্ছে ডাক নামে ডাকা। এই দুটো জিনিস ভীষণভাবে কমে যায় যত বয়স বাড়ে। তা আমি মাসিমার কাছে যখন যেতাম, এই পয়লা বৈশাখও আমি যখন গেলাম, আমি ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে যেতে উনি একটু সংকুচিত হয়ে পাটা সরিয়ে নিচ্ছিলেন। আমি মাসিমাকে ঠিক এক কথা বলেছিলাম, এই দুই একটি সুযোগ যখন পড়ে রয়েছে এখান থেকে আমাকে বঞ্চিত করছেন কেন? কেন বঞ্চিত হব চরণে? এটা আমার মনে হয়েছিল। তাই তার অভাব, তার দুঃখ তো আমরা বোধ করবই, এবং সেই দুঃখটা সত্যিই খুব সমীচীন, এবং আমাদের সবার ভিতর থেকেই সেই দুঃখ শোকের বোধটা আমাদের আচ্ছন্ন করে রাখছে। আর যেখানে আমরা মিলেছি ইলিশ উৎসব, কবি বুদ্ধদেব বসু ইলিশ মাছকে বলেছিলেন জলের তার একটা কবিতাই আছে, সেই কবিতার নাম হচ্ছে ইলিশ। 14 লাইনের একটি কবিতা, সনেট কবিতা বলা হয়, যেটাকে আমরা চতুর্দশপদী কবিতা বলে। তা সেখানে ইলিশ সম্পর্কে একটা অদ্ভুত সুন্দর লাইন লিখেছেন, জলের উজ্জ্বল শস্য। আর এটা আমি গত ইলিশ উৎসবেও বোধহয় একবার বলেছিলাম, রিপিট করেছিলাম। সেটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ 1902 সালের 4 জুলাই, আপনারা জানেন তিনি আমাদের ছেড়ে চলে গেছিলেন মাত্র 39 বছর বয়সে। সেই দিন সকালবেলা যেদিন উনি যান, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখায় আরো বিস্তৃত আছে, আপনারা পারলে পড়ে নেবেন। তা সেদিন সকালবেলা উনি ওই বেলুর মঠ থেকে বেরিয়ে হঠাৎ দেখলেন একটা নৌকায় প্রচুর ইলিশ উঠেছে। তা স্বামীজি তার পার্শ্বদের ডেকে বললেন, ওই ইলিশগুলোকে আজকে সব কটাকে তোমরা কিনে ফেলো। তা স্বামীজি এই অদ্ভুত আবদারে তার পার্শ্বদ একটুরা বিস্মিত হয়েছে। হঠাৎ স্বামীজি অসুস্থ, এত ইলিশ তোলাবে, বলে না আজকে খুব জমি আমরা ইলিশ খাবো। তা ওর ইচ্ছে মতো সেই ইলিশ কেনা হয়েছিল, এবং সেই ইলিশের বিভিন্ন পদ, যে আজকের চলতি ভাষায় ইলিশ উৎসব, সেই ইলিশ উৎসব করা হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর স্বামীজি বেলুর মঠের তার নির্দিষ্ট কক্ষে ঢুকে গিয়েছিলেন, একটি ধ্যানে বসেছিলেন, যে ধ্যান থেকে তিনি আর কোনোদিন উঠে আসেননি। বলা ভালো তারপর থেকেই যেন বেশি করে উঠে এসেছেন। তিনি আমাদের মননে, আমাদের চিন্তায়, আমাদের অনুপ্রেরণায় আজও সেই 1902 পর আজকে 2024, 122 বছর পরেও তিনি সক্রিয় রয়েছেন। আর শেষ কথা, আপনারা নিশ্চয়ই রসসাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম শুনেছেন। তা সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। অসাধারণ রসসাহিত্যিক হিসেবে শুধু নয়, একজন ভালো সাহিত্যিক হিসেবেও তার যথেষ্ট সুনাম ছিল। তার নারায়ণ গঙ্গোপাধ্যায় থাকতেন সেই পটলডাঙ্গার টেনিদার পাড়া, পটলডাঙ্গা স্ট্রিটে, ওখানে থাকতেন, এবং সেখানে তিনি রস সাহিত্যের একটা স্ফুরণ ঘটিয়েছিলেন। উনি একটা খুব চমৎকার প্যারোডি রচনা করেছিলেন। সেই প্যারোডিটা হচ্ছে, এটা খুব বিখ্যাত হয়ে গেছিল, নীল নবঘন আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাই রে, ওগো তো রাত যাসনে ঘরের বাইরে। এটার পরেই ওই হৃদয়ে আমার নাচে রে, আজিকে ময়ূরের মতো নাচে রে, হৃদয়ে নাচে রে। নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখলেন, হৃদয়ে আমার নাচে রে, আজিকে হৃদয়ে আমার নাচে রে, পাশের ঘরে গিন্নি আমার ইলিশ মাছ ভাজে রে।
এই অসাধারণ রসরাজনী প্যারোডিটি নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন। সেই নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ জার্নাল দেশে ধারাবাহিকভাবে লিখতেন। কালী পুজোর আগের রাতে প্রচণ্ড বাজিয়ে বিস্ফোরণ হচ্ছিল। নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন একটু দরজা জানলাগুলো বন্ধ করে দাও, আমার শরীরটা খুব খারাপ লাগছে। খুব দুঃখের সঙ্গে আমরা জানি এই ঘটনা, বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে জানি, সেই রাতেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু হয়েছিল। সেই শব্দব্রহ্মের যন্ত্রণা থেকে তিনি নিষ্কৃতি পেয়েছিলেন চিরতরে, এবং আমাদের রস সাহিত্য শুকিয়ে গিয়েছিল। তাই আমরা এই উৎসবে তো মানুষের সঙ্গে মিলি। আর সত্যি কথা বলতে কি, পথের খোঁজে তো একটা সম্পূর্ণ রাজনৈতিক একটা আমাদের ক্লাব। রাজনৈতিকভাবে আমাদের প্রত্যেকেরই নানা রকম মত থাকতে পারে, এবং সেই মতগুলোকে আমরা আমাদের মতো করে প্রকাশ করি, কিন্তু আমাদের মূল জিনিস থাকে পথের খোঁজে। সেই খোঁজটা আমাদের যেন জারি থাকে, কারণ সেই খোঁজটাই আমরা রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলতে পারি, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন, এখানে দুজন নয়, আমরা সবাই চলতি হবার পন্থী। সেই চলতি হবার পন্থীতে থাকতে গেলে আমাদের এই পথের খোঁজ থাকবেই। পথের খোঁজ চিরন্তন। এই পথের খোঁজ করে গেছেন সাহিত্যিকেরা, পথের খোঁজ করে গেছেন দার্শনিকেরা, পথের খোঁজ করছেন সাধারণ মানুষেরা। আর বলি যে এই শেষ নাহি তার শেষ কথাকে বললে, সুতরাং কোনো কিছু শেষ নেই, শেষ কথা বলারও সময় আমাদের আসেনি। আমাদের এগিয়ে যেতে হবে, এবং এগিয়ে যাবার মধ্য দিয়েই আমাদের সমস্ত কিছু ভাবনার মধ্যে হবে। সাম্প্রতিককালে এই বাংলায় ঘটে যাওয়া যে ঘটনাকে আমরা হয়তো অনেকে আমাদের মতো ব্যাখ্যা করছি, কিন্তু আমি একজন মানুষ হিসেবে একটা ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে আমার বাড়ির একটি মেয়ে বা আমার বাড়ির একটি বোন, আমার বাড়ির একটি মহিলা সদস্যা যেভাবে নিগৃহীতা হয়েছেন, যেভাবে তাকে হত্যা করা হয়েছে, যে পৈশাচিক উপায়ে যে ঘটনাগুলো ঘটেছে, সেটা নিয়ে পরবর্তীকালে রাজনীতির মধ্যে আমি যাচ্ছি না। আমি প্রত্যেককে ভেবে দেখতে অনুরোধ করব, আপনারা দয়া করে একটু অবস্থান বদল করে ভাবুন। সে হয়তো আমার মেয়ে, সে হয়তো আমার বোন, তারপর ভাবুন সে এইভাবে চলে গেছে। তখন যদি আমরা চোখের জল রোধ করতে পারি, তখন যদি আমরা আমাদের শোক, ক্রোধ, বিষণ্ণতাকে অন্যদিকে সরিয়ে রাখতে পারি, তাহলে আমরা মানুষ হিসেবে উত্তরণের পথে যাব, এ প্রশ্ন থাকে। তাই সমস্ত কিছু নিয়ে, উৎসব নিয়ে, আমাদের সমস্ত কিছু বিপন্নতা নিয়ে, আমাদের সমস্ত কিছু আনন্দ নিয়ে, আমাদের সমস্ত কিছু উল্লাস নিয়ে, আমাদের সমস্ত কিছু বিপন্নতা নিয়ে আমরা মানুষ হিসেবে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা দিয়ে শেষ করি, যার মান আছে আর যার হুঁশ আছে, এই নিয়েই তো মানুষ। সেই মনুষ্যত্বের কথা বলি, মনুষ্যত্বের জাগরণ হোক, রামকৃষ্ণের কথায় তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য, তাই সবার কাছে আমার এই প্রার্থনা জানিয়ে আজকের ইলিশ উৎসবের দারুণ উপভোগ আমরা করেছি। যেন বাসনার সেরা বাসা রসনায়, সেই রসনা তৃপ্তি ঘটেছে আমাদের। আমরা দারুণভাবে উপাদেয় সমস্ত স্বাদের ইলিশ খেয়ে আমরা এখন বসেছি, এবং বসে আমরা এই আমাদের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি। তাই আমি সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। সর্বোপরি ইন্দ্রনীল বাবুকে বলি, ব্যক্তিগত শোককে সরিয়ে রেখে, ব্যক্তিগত শূন্যতাকে সরিয়ে রেখে তিনি যেভাবে আবার এই চলার পথে উদ্যোগী হয়ে আমাদের সঙ্গে আবার এসেছেন, ভবিষ্যতে তাঁর চলার এই পথ কুসুমাস্তীর্ণ থাক, কণ্টকাকীর্ণ যেন না হয়, এই প্রার্থনা করে সকলকে আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাই, বড় থেকে ছোট সবাইকে জানিয়ে বলি যে যারা একটু পড়াই টড়াই, আমরা যারা একটু কথা বলি বেশি, আমরা একটু বেশি বলে ফেলি। কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা সভায় গেছিলেন, সেই সভায় বসার আগে একজন কালবাড়ি ওস্তাদ ক্লাসিক্যাল গান গাইছিলেন। সেই ক্লাসিক্যাল গানটা হচ্ছে সাইয়া তু কাহা গেই। শরৎচন্দ্র খুব চঞ্চল স্বভাবের ছিলেন, উনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারতেন না। তাই সেই ওস্তাদ, কালবাতি ওস্তাদ, তিনি বলেছিলেন যে সাইয়া তু কাহা গেই, সাইয়া তু কাহা গেই, এই করে মিনিট 15 আলাপ করলেন তিনি। শরৎচন্দ্র থাকতে না পেরে ওই প্রকাশ্য সভায় উঠে দাঁড়িয়ে বলেছিলেন তেরি সাইয়া কাশীবৃত্তির ঘাটে বেগে, কারণ ব্যাপারটা তখন শেষ হচ্ছে না দেখে। এবং এরপর যখনই কোনো শরৎচন্দ্রকে সভায় আমন্ত্রণ করা হতো, শরৎচন্দ্র আগে জিজ্ঞেস করতেন ওস্তাদ থামতে জানে তো। তাই শরৎচন্দ্রের কথা অনুসরণ করে বলি, একটু বেশি কথা বলে ফেললে এই ওস্তাদ কিন্তু থামতে চান। নমস্কার। দুর্দান্ত হয়েছে, ভীষণ ভালো একটা অনুষ্ঠান হয়েছে আজকে। এখানকার অ্যাম্বিয়েন্স, এখানকার যে খাদ্য পরিবেশনা, সমস্ত কিছু আমার খুবই ভালো লেগেছে। এই বলেই আমি শেষ করেছি। আর পরবর্তীতে আমাদের এই মুহূর্তে কিছু পরিকল্পনা নেই। পুজোতেও আর কিছু করা সম্ভব হবে না, তার কারণ হচ্ছে পুজোর সব বুকিং তো শেষ হয়ে গেছে, কাজেই সেইভাবে ইয়ে হবে না।
আর তার পরবর্তীতে কিছু থাকলে জানাবো। আর নভেম্বর মাসে যেরকম ইয়ে থাকে আমাদের ওই বিজয় সম্মিলনী, সে তো আছে, সে জানিয়ে দেবো। আমরা সবাই অবশ্যই আসবেন। আর আজকে আমরা এখানেই শেষ করছি। তবে রিসর্টটার মধ্যে আপনারা সবাই সব ঘুরে দেখেছেন। এখানে একটা লাইব্রেরিও রয়েছে, একটা গেমস রুম রয়েছে। আমরা একটু গেমসে একটু টাচ দিয়ে এসেছি, আমি আর শিবুদা একটু ছোট্ট করে টেবিল টেনিস খেলে। তো ইচ্ছে হয়তো ছিল একটু ক্যারামও খেলার, শিবুদার অন্তত। তো আপনারা অনেকেই খেলতে পারতেন, সেই সময়টা আমরা একটু গল্প টল্প করে কাটিয়েছি। মানে পরবর্তী সময়ে আমাদের কাছে আর সময় অতটা ছিল না। আর একটা জিনিস বলতে পারি, এদের একটা লাইব্রেরি রয়েছে দেখে আগের দিনই আমার মনে হয়েছিল তোমাদের কিছু স্টকও রয়েছে বইয়ের। তো সেটা আমাদের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো জানুয়ারি মাস থেকে আমরা এখনো পর্যন্ত ওই 3টে সংখ্যা দিয়েছি। আর তার সঙ্গে আমার মার বইটা এবং আমাদের ইংরেজি বই এবার যেটা প্রকাশিত হয়েছে, এবং আমার মামার লেখা একটা কবিতার বই, সেটাও আমরা এখানে তোমাদের কাছে দিয়েছি ওই লাইব্রেরিতে স্টক করার জন্য। এই আমরা করেছি আপাতত। আর আজকে আমরা এখানেই শেষ করছি।